আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ইমার্জিং দল বর্তমানে সাউথ আফ্রিকাতে ভ্রমণ করছে, এটা অনেকেই জানেন। আমি এর আগে ২ টা ভিডিও করেছি। সাউথ আফ্রিকা ইমার্জিং দল, বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটি স্পোর্টস দল যেটাকে বলা হয় ইউএসএসএ, USA। এই ৩ দলের অংশগ্রহণে কিন্তু আ একটা ওয়ানডে ত্রিদলীয় টুর্নামেন্ট হচ্ছে, যেখানে লীগ পর্বে ২ আ লীগ পর্বে ২ টা রাউন্ডে মোট ৬ টা ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে গত ৩০ জুলাই উদ্বোধনী ম্যাচে উসাকে ৪২ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল, এবং গতকাল ১লা আগস্ট বাংলাদেশ ইমার্জিং দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। অর্থাৎ টানা ২ ম্যাচের ২ জয়ে তারা একটা ভালো অবস্থানে আছে। এখন তাদের দ্বিতীয় রাউন্ডে যখন আবার পুনরায় উসা এবং বাংলাদেশের সাথে দেখা হবে, যেকোনো একটা জিতলে তারা উঠে যাবে, অথবা যে ২ টা জয় পেয়েছে এতেও ওঠা মানে ফাইনালে ওঠা সম্ভব, কারণ ৩ দলের মধ্যে ২ টা দল ফাইনাল খেলবে। অন্যদিকে উসা এবং বাংলাদেশ ইমার্জিং দলের জন্য কিন্তু এখন এক ম্যাচে কিন্তু একটা করে পরাজয় রয়েছে, যার কারণে তাদের আগামীকাল ৩ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ ইমার্জিং এবং উসা মধ্যকার যে ম্যাচটা হবে, এই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে শেষ রাউন্ডে যে বাংলাদেশ যখন আবার উসা এবং সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে পুনরায় আবার মুখোমুখি হবে, তখন কিন্তু একটু প্লাস পয়েন্টে বাংলাদেশ থাকবে। কিন্তু যদি উসার বিপক্ষে বাংলাদেশ হেরে যায়, যেটা সম্ভাবনাও আছে, সামনে বলবো আমি, যদি উসার বিপক্ষে বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যে আবার পুনরায় এই ২ দলের বিপক্ষে আবার পুনরায় দেখা হবে, তখন কিন্তু ২টাতে ২টাই জিততে হবে। যদিও ইমার্জিং দলের খেলাগুলো এতটা প্রতিযোগিতাপূর্ণ হয় না, মূলত প্রস্তুতির উদ্দেশ্যে খেলা হয়। তবে প্রতিযোগিতাপূর্ণ না হলে কিন্তু প্রস্তুতিটা ওইভাবে হয় না। এখন যেটা বলছিলাম যে উসার সাথে হারার কারণ সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইমার্জিং দলের থার্ড ক্লাস ব্যাটিং পারফরম্যান্স, যেটা আমরা গত ১ তারিখে আমরা দেখেছি সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে। যেখানে বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যে জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা রয়েছে, সেখানে বাংলাদেশ দল কিভাবে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সাথে ৭ উইকেটের বড় ব্যবধানে হারলো, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একদমই ফাইট করতে পারেনি। প্রথমত সাউথ আফ্রিকা ইমার্জিং যখন বাংলাদেশকে ব্যাট করার সুযোগ প্রথমে ব্যাটিং এ পাঠায়, তখন কিন্তু বাংলাদেশের কাছে ৫০ ওভার ব্যাটিং করার সুযোগ ছিল। বাংলাদেশ মাত্র ৩০ ওভার ২ বল ব্যাটিং করেছে। অর্থাৎ ১৮ ওভার ২ বল বাংলাদেশ বকেয়া ব্যাটিং বাকি রয়েছিল, যেগুলো বাংলাদেশ ব্যাটিং করতেই পারেনি। মাত্র ৩০ ওভার ২ বলে অর্ধেকেরও কম রান করেছে, ৮৯ রানে বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে। যেখানে মধ্যে আপনারা যদি আপনি পুরো স্কোর কার্ডটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং এর নাম হাফিজুল ইসলাম রবিন, একমাত্র ক্রিকেটার যে ৭৩ বলে ৪০ রানের একটা মান সম্মান রাখা ইনিংস খেলেছে। বাকি সবগুলো এসেছে আর চলে গিয়েছে। অধিনায়ক জাকির হাসান ওপেনিং এর নামে ৯ বলে ১ রান করে আউট হয়ে গেছেন। ৩ এ নামা শাহাদাত দীপু, সে ৮ রান করে আউট হয়ে গেছে। ৪ এ নামা ইফতি, সে ২ রান করে আউট হয়ে গেছে। ৫ এ নামা মাহিদুল ইসলাম অঙ্কন, সেও ২ রান করে আউট হয়ে গেছে। তবে সে রেকর্ড পরিমাণ সেরা পারফরম্যান্স করে আউট হয়েছে। ২৮ বলে ২ রান করেছে। বাহ, কি খেলা! তারপর যারা এসেছে কিছুই করতে পারেনি। বিপ্লব ১১ রানে আউট হয়ে গেছে। মঈন খান ০ করে আউট। তারপর সামিউন বাশির রাতুল, সে ১০ করে আউট হয়ে গেছে। চৌধুরী রিজওয়ান ৪ রান করে আউট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে ৯ পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে, আর সবচেয়ে বড় কথা রিজওয়ানকে কেন ৯ এ নামানো হয়েছে, সে একটা অলরাউন্ডার, আমার বোধগম্য হচ্ছে না। আর আরেকটা কথা, হাবিবুর রহমান সোহানের মতো ব্যাটসম্যানকে তারা কেন ফার্স্ট 11 নেয়নি, সেটাও আমার বুঝে আসছে না যে তাদের প্ল্যানিং প্লটিংটা কি। এতগুলো ন্যাশনাল টিমে খেলা ক্রিকেটার, যেখানে জাকির হাসান, দীপু, তারপর মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছে, তারপরেও দল ৮৯ রানে বুক হয়ে গেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। ৫০ ওভার পর্যন্ত আমরা ব্যাটিং করতে পারিনি। ৫০ ওভার ব্যাটিং করলে তো আমরা ১৮০-২০০ রানের মধ্যে করতে পারতাম। এখন এই ৮৯ রান, ৯০ রান টার্গেট দিয়ে আমরা পাঠিয়েছি সাউথ আফ্রিকা ইমার্জিংকে, যেটা বোলারদের জন্য ফাইট করার কিছুই নেই। সেখানে বোলাররাও তেমন কিছুই করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার তাদের ব্যাটিং করা লাগেনি। মাত্র ১৮ ওভার ৪ বল ব্যাটিং করে ৩টি উইকেট হারিয়ে ৯২ রান করে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। ৭ উইকেট হাতে রেখে তারা ম্যাচটা জিতে গিয়েছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছে রিজওয়ান, ৪ ওভার ২২ রান দিয়ে ২ উইকেট। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ইকবাল হোসেন ইমন, ৬ ওভার ২৫ রান দিয়ে ১ উইকেট। এখন এরকম পারফরমেন্সের পরে এর জন্য আমি উসা দলটাকে, যেটা ইউনিভার্সিটি স্পোর্টস অফ সাউথ আফ্রিকার যে দলটা রয়েছে, তাদেরকেও ভয় করছে। কারণ বাংলাদেশ দলের ইমার্জিং দলের কোনো ভরসা নেই যে তাদের বিপক্ষে কেমন পারফরমেন্স করে। কারণ আমরা তো দাঁড়াতেই পারিনি সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে। যদিও সাউথ আফ্রিকা ইমার্জিং থেকে তো লোয়ার টিম হবে ইউনিভার্সিটি স্পোর্টস যে উসা দলটা। তারপর বাংলাদেশ দল যেরকম দল না, বাংলাদেশ যেকোনো দলের সাথে হারতে পারে। যার কারণে ইমার্জিং দলের একাদশে পরিবর্তন আনা উচিত। আগামীকাল ৩ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে যে ম্যাচটা রয়েছে উসার বিপক্ষে, সেই ম্যাচের আগে আমি মনে করি ব্যাটিং অর্ডারে যেকোনো একজন টপ অর্ডারের ব্যাটসম্যানকে পরিবর্তন করে সেখানে হাবিবুর রহমান সোহানকে খেলানো উচিত। আর বাকি একাদশের বাইরে আরো কয়েকজন ক্রিকেটার রয়েছে, ইরফান চক্কর রয়েছে, রহনতুল্লাহ দর্শন রয়েছে, এর পাশাপাশি রয়েছে ভাতি স্পিনার আবু হাসিম। আমি চাইবো একাদশে এরকম একটা ব্যালেন্স স্কোয়াড করতে, যাতে বাংলাদেশ যাতে উসার সাথে যাতে লজ্জার পরাজয় বা উসার সাথে যাতে মান সম্মান না খুইয়ে ফেলি আমরা,
আমরা যাতে বেটার একটা দল গঠন করি। যদি আমি বলছি না সবাইকে চেঞ্জ করে ৪ জনকে নিয়ে নিতে। আমার কথা হচ্ছে হাবিবুর রহমান সোহানকে ইনক্লুড করার পাশাপাশি যেটা করলে দলের বেটারমেন্ট এ কাজ হবে সেটাই করা। আগামীকাল ৩ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে প্রিটোরিয়াতে। সেই ম্যাচটি অনেকেই যারা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে খেলা দেখবেন অনেকেই জানেন। ক্রিকেট সাউথ আফ্রিকার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা দুপুর ১টা ৩০ মিনিটে সেখানে গিয়ে লাইভে খেলা দেখতে পারবেন। একদম ইজি আপনার জন্য কোনো টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন লাগছে না। তাই এখন ১ম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে তারপর আসলে উসার সাথে খেলাটা দেখারও আগ্রহ মানুষের নেই। বাংলাদেশের উচিত বাংলাদেশ ইমার্জিং দলের উসা দলকে বড় ব্যবধানে হারানো। যেরকম যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে তাহলে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানো উচিত। আর যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশের উচিত সেখানে ৩০০ প্লাস রান করা। যেটা ওই ১ম ম্যাচের যে লজ্জার পরাজয় সেটা হয়তোবা কিছুটা লাঘব করতে পারে। এখন আগামীকালকের ম্যাচ নিয়ে আপনি কতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, করতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।